জয়গুরু, নমস্কার সবাইকে। তো আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত রাখি, এবং আমার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব পর্যন্ত এই পঞ্চমহাভূতের দেহকে সুস্থ রাখেন। সেই সাথে আপনারা যারা আমার সাথে আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ, যারা আমাকে উৎসাহ দিচ্ছেন। এবং আরেকটা কথা, চ্যানেলটাকে গ্রো করার জন্য লাইক এবং শেয়ারটা খুব প্রয়োজন। আপনি একটু করবেন এগুলো, যাতে মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং আমার নাম্বার যারা চাচ্ছেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তুলে নেবেন। সব সময় বলি, তারপরেও অনেক কমেন্টস করেন। তার মানে প্রথম যে 1-1.5 মিনিট ভিডিও আছে সেই ভিডিওগুলো স্কিপ করে যায়, যার জন্য নাম্বারটা বরাঙ্গরি চেয়ে থাকে। তো এইগুলো বিষয়। এখন মানে প্রশ্নগুলো এরকম জটিল যে যেগুলোর উত্তর দিতে গেলে অনেক কথা এসে যায়, অনেক বিষয় সেখানে এসে যায়। একজন কমেন্টস করেছেন, দাদা ইন্টারনাল ব্রহ্ম মুহূর্ত, আমার অভ্যন্তরীণ ব্রহ্ম মুহূর্ত এবং বাহিরের যে ব্রহ্ম মুহূর্ত, দুটাকেই বিবরণ আলোচনা, বিশদ বিবরণ দেওয়ার জন্য, বিশদভাবে আলোচনা করার জন্য বলেছেন যে এটা বুঝিয়ে দেন আমার দেহে কখন ব্রহ্ম মুহূর্ত হয় এবং বাহিরে কখন ব্রহ্ম মুহূর্ত হয়, দেহের ব্রহ্ম মুহূর্তের ক্রিয়াকর্ম কী এবং বাহিরের ব্রহ্ম মুহূর্তের ক্রিয়াকর্ম কী, এই ক্রিয়াকর্ম বোঝানোর কথা বলেছেন। তো দেখুন, বাহিরের ব্রহ্ম মুহূর্ত আমি যেটা পেয়েছি সেটা 3টা 15 মিনিটের পরে শুরু হয়, সূর্য উদয়ের আগ পর্যন্ত। ঠিক আছে, সূর্য উদয়ের আগ পর্যন্ত 3টা 15 মিনিট থেকে শুরু হয়। কেউ 4টা থেকে 6টাও বলে থাকেন, মতান্তর আছে, মতান্তর থাকতেই পারে। তবে 3টার পরে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়, এটা 100% 3টা 15 পরে। তো যেহেতু নাম হয়েছে ব্রহ্ম মুহূর্ত, এই ব্রহ্মের যে ক্রিয়াকলাপ আছে, তার যে পদ্ধতি ব্রহ্মাণ্ডকে চালানোর, যেখানে যে জিনিস যেভাবে করা দরকার, সেই ক্রিয়াকলাপটাই তখন এই ব্রহ্ম মুহূর্তে করে। সেটা পৃথিবীর অভ্যন্তরীণ বিষয় হোক বা পৃথিবীর বাইরের বিষয় হোক, এই অনন্ত ব্রহ্মাণ্ডে আরও অনন্ত ব্রহ্মাণ্ড আছে। শুধু যে আমরা পৃথিবীতে একই গ্রহে বসবাস করি, এই একই গ্রহে সব জীব আছে এরকম না, আরও অনন্ত ব্রহ্মাণ্ড আছে। সেখানেও অনেক জিনিস আছে, অনেক জীব আছে, যেগুলো আমরা চিনি না এবং জানি না। এটা হলো বিষয়। তো এই ব্রহ্মাণ্ডকে চালনা করার জন্য বা ব্রহ্মাণ্ডকে চলমান রাখার জন্য, যেখানে যে জিনিস যেটার প্রয়োজন, যেটাকে বলতে পারি ম্যানেজমেন্ট আর কি, এই ব্রহ্মাণ্ডকে ম্যানেজমেন্ট করার জন্য যা করা দরকার ওই ব্রহ্ম মুহূর্তে ওই জিনিসগুলো ঘটে। ইভেন আমার দেহেও ঘটে এবং প্রকৃতিতেও ঘটে। আমার দেহেও তার প্রভাব পড়ে, সম্পূর্ণভাবে পড়ে ব্রহ্ম মুহূর্তের প্রভাব, এবং প্রকৃতিতে তো আরও বেশি, আরও বেশি পড়ে। তো আমার দেহে আরও বেশি পড়বে। সেটা কি করে? আমি যদি ব্রহ্ম মুহূর্তে জাগ্রত থাকি, তাহলে ব্রহ্ম মুহূর্তের প্রভাব আমার দেহে আরও বেশি পড়বে। এবং সেটা যদি আমি আমার ঘরের বাইরে থাকি, আমি আমার ঘরের বাইরে থাকি, ঘরের বাইরে থাকলে আরও 1000 গুণ বেশি পড়বে। কেন? তখন ব্রহ্মের যে চৈতন্য শক্তি, যেটা দ্বারা ব্রহ্মকে যিনি চালনা করবেন, তখন উনি যখন এটা অপটিমাইজ মেকানিজম যখন করেন, তখন আমার সাথে তার ডাইরেক্ট কানেকশন হয়। কারণ তখন আমার মাথার উপরে কোনো ছাদ নেই। যেহেতু মাথার উপরে কোনো ছাদ নেই, সেহেতু ফ্রিকুয়েন্সি আমি 100% পাই। ওই অ্যান্টেনা থেকে তার যে ভাইব্রেশন বা তার যে তরঙ্গ, তার যে ফ্রিকুয়েন্সি, সেটা আমি 100% পাই। এর জন্য ব্রহ্ম মুহূর্তে বেশিরভাগ যোগী সাধক যারা আছেন, যারা জ্ঞানীগুণী, তারা কিন্তু খোলা আকাশের নিচেই বসে তপজপ বা সাধনা করে। খোলা আকাশের নিচে শুধু চৈতন্য শক্তি বা চেতনা শক্তি বা যে শক্তিই হোক, সেটার সাথে সে তার কানেক্টিভিটি খুব স্ট্রংভাবে করার জন্য সে বাইরে বসে পড়ে। তো আমরাও যদি চাই যে না, আমাদের দেহকে সুস্থ রাখবো, আমার প্রত্যেকটা তপ জপ সঠিক প্রণালীতে হবে, তাহলে ওই যে ফ্রিকুয়েন্সি আছে, ওই ফ্রিকুয়েন্সির সাথে আপনার অ্যাড হতে হবে, ওই ভাইব্রেশনের সাথে আপনার অ্যাড হতে হবে। সেটা বাহিরে করতে হবে। আমাদের দেশে দেখেন না, অনেক সময় বেশ কিছু ঘরের ভিতরে যায়, যেমন টিনের ঘরের ভিতরে নেটওয়ার্ক অনেক কম পাওয়া যায়। তো এইরকমই যখন সরাসরি ওই স্যাটেলাইট থেকে আমার যে রিসিভার আছে, রিসিভারের সম্পূর্ণ সরাসরি গ্রহণ করতে না পারবে, তখন
পূর্ণাঙ্গ শক্তি তো আমি পাবো না। এইটাগুলো ব্রহ্মাণ্ডের বাইরের শক্তি আমার শরীরে কীভাবে প্রভাব পড়ে সেটাই বললাম। এখন আমার দেহে কখন মানে বাহিরের ব্রহ্ম মুহূর্ত তো বললাম, আমার দেহে কখন ব্রহ্ম মুহূর্ত হয় সেইটা নিয়ে কোশ্চেন করেছেন। ভেরি গুড কোশ্চেন করেছেন। সোজা হিসাব, সোজা লজিকগুলো যদি আপনাকে আমারে বারংবার জিজ্ঞেস করেন সেটা তো আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি এখানে এবার এরকম কোনো বিষয় নেই যেটা আমি বলি নাই, সেটা থেকে কাউন্ট করে একটু ক্যালকুলেট করে সকল জিনিস আপনি অনায়াসে বের করতে পারবেন যদি একটু জ্ঞান লাগান। আমি পূর্বেও বলেছি যে এখানে মানে আমি সরোদয় বিজ্ঞান নিয়ে দম সাধনা নিয়ে শুধু সরোদয় বিজ্ঞান এবং দম সাধনায় প্রায় 251টার উপরে ভিডিও আছে, 251টার উপরে ভিডিও আছে শুধু দম এবং সরোদয় নিয়ে। যেটার দম সেটাই সরোদয়, যেটা সরোদয় সেটাই দম। তো ওইখান থেকে যদি আপনি মূল জিনিসটা বুঝে যান তাহলে সম্পূর্ণ জিনিস আপনি অটোমেটিক আপনি ক্যালকুলেট করে বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমার দেহে ব্রহ্ম মুহূর্ত কখন? যেহেতু ব্রহ্ম মুহূর্তে প্রকৃতির ব্রহ্ম মুহূর্তে সকল জিনিসকে অপটিমাইজ করা হচ্ছে, নতুন করে রিসাইকেলিং করা হচ্ছে, নতুন করে রিচার্জ করা হচ্ছে। দ্যাট মিনস কি, যন্ত্রের উলটপালট করতেছে, যন্ত্রকে সক্রিয় করতেছে, তেল মোবিল লাগাইতেছে চালানোর জন্য, সেখানে যতটুকু শক্তি দরকার সেটা দিতেছে, একটা প্রক্রিয়া, তাই না? তো আমার দেহে ব্রহ্ম মুহূর্ত কখন? প্রকৃতিতে ব্রহ্ম মুহূর্ত 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা প্লাস, 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা প্লাস প্রকৃতিতে। আর আমার দেহে ব্রহ্ম মুহূর্ত কতক্ষণ সময় জানেন? আনুমানিক 40, 80, আনুমানিক 88 মিনিট, এর কম কিংবা বেশি, সেটা কিভাবে? সেটা হলো এই যে আপনার দেহ কখন রিসাইকেলিং হয়, সেটা কখন হয়? কখন পঞ্চভূতের লয় প্রলয় হয়? কখন হয়? যখন আপনার শোষণ মানারি চলে। সোজা হিসাব, যখন আপনার শোষণ মানারি চলে তখন আপনার দেহের ব্রহ্ম মুহূর্ত, আপনার দেহের ব্রহ্ম মুহূর্ত। সকল তত্ত্ব লয় হয়ে গেছে, আকাশ তত্ত্ব রয়েছে, সেটাকে মানে তত্ত্বগুলোকে রিসাইকেলিং করতেছে। আরও আনুষঙ্গিক যে সমস্ত জিনিস আছে এর সাথে শক্তি, মুক্তি, যোগ, বিয়োগ, পূরণ, ভাগ যেটাই করা দরকার, ওগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে, সেটা সে করছে। করার পরবর্তীতে আবার সে এই 4 মিনিট পরে, ঠিক আছে, এই 4 মিনিট পরে আবার প্রক্রিয়া শুরু করে আপনাকে আবার নতুন করে পরিচালনা করতেছেন। দেহে দিন হচ্ছে, রাত হচ্ছে, অমাবস্যা হচ্ছে, পূর্ণিমা হচ্ছে, সব কিছু হচ্ছে। দেহে সব কিছু আছে, এমন কোনো জিনিস নাই যেটা নাই। সাপোজ এখানে চন্দ্র বলি, এখানে সূর্য বলি, তো এইখানে চন্দ্র এখানে সূর্য থাকলে আর কোনো গ্রহ নাই? আমাদের শরীরে আর কোনো গ্রহ নাই? অবশ্যই আছে। যারা জ্যোতিষশাস্ত্র জানেন, যারা জ্যোতিষশাস্ত্র পড়েন, হাত লেখলে বলেন এটা এই গ্রহ, সেটা এই গ্রহ, এটা অমুক, এটা তমুক, এটা হ্যান, এটা তেন, বলেন না? তারপরে কি সমস্ত ব্রহ্মাণ্ডই তো আমার শরীরে আছে, শুধু আমি চিনি না এবং জানি না, এইগুলো বিষয়। তাহলে ওই যখন আমার শোষণ মানারি চলে তখন আমার ব্রহ্ম মুহূর্ত, বুঝতে পারছেন? তো ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মের যে কাজ আছে, যেহেতু নামই হয়েছে ব্রহ্ম মুহূর্ত, তাহলে ব্রহ্মের কাজ করতে হবে। ব্রহ্মের কাজ কি? যেগুলো সাত্ত্বিক এবং গুণের অতীত যে সমস্ত ক্রিয়াকর্মগুলো, সেগুলো হলো ব্রহ্ম মুহূর্তের কাজ। ব্রহ্ম মুহূর্তে কখনো পার্থিব জীবন নিয়ে কোনো কিছু চাবেন না, সুফল পাবেন না এতে। কিন্তু অপরের মঙ্গলের জন্য যদি আপনি কোনো কিছু চান তাহলে আপনি 100% চাবেন। অপরের মঙ্গলের জন্য যদি কোনো কিছু চান আপনি সেটা 100% পাবেন। কিন্তু অপরের অমঙ্গলের জন্য যদি ব্রহ্ম মুহূর্তে, আপনার দেহের ব্রহ্ম মুহূর্তে কোনো কিছু চান, সেটা উল্টা আপনাকেই খাবে, আপনার দিকে আসবে। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি ব্রহ্ম মুহূর্তে, আপনার দেহের যখন ব্রহ্ম মুহূর্ত চলবে, যখন শোষণ মানারি চলবে, অপরের মঙ্গলের জন্য যদি কোনো কিছু চান সেটা আপনি পাবেন। কিন্তু অপরের অকল্যাণ করার মতো কোনো জিনিস আপনি চান, সেটা উল্টা আপনাকেই অকল্যাণ করবে। কারণ ব্রহ্মের কাজই হইল কল্যাণ করা। আর অকল্যাণ যেটাকে আমি মনে করতেছি সেটা হলো ব্রহ্মের একটা ক্রিয়া, সৃষ্টিকে রক্ষা করার একটা ক্রিয়া, সেটাকে আমার কাছে অকল্যাণ মনে হতেছে। আর এই অকল্যাণের জন্য দায়ী আমি নিজেই, সেটা অন্য কেউ না। আমার কর্মের জন্যই আমার অকল্যাণ ঘটে থাকে, আমার অকল্যাণ হয়ে থাকে।
এটা আমি বারংবার অনেক ভিডিওতে বলেছি। তাই বাহিরের যে ব্রহ্ম মুহূর্ত এবং দেহের যে ব্রহ্ম মুহূর্ত যিনি কোশ্চেন করেছিলেন, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।